ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভালো আছেন এই কারণে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়ে আসার পর এবার তার ছেলে ডেভিড আনচেলত্তিও কার্লো আনচেলত্তির সহযোগী হিসেবে ব্রাজিলের কোচ হয়ে আসছে। তো এখন আসলে অনেকেরই প্রশ্ন ভাই, কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিলের কোন প্লেয়াররা সুযোগ পাইতে পারে সামনের ম্যাচ দুইটাতে, কিংবা বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তির কাদেরকে নিয়ে প্ল্যান করা উচিত? দেখেন, বিশ্বকাপে কাদেরকে নিয়ে আসলে প্ল্যান করা উচিত এটা বলা এখনই খুব টাফ। বাট কার্লো আনচেলত্তি যেহেতু আসছে এবং সামনেই যেহেতু দুইটা ম্যাচ আছে, এইখান থেকে আমি ১১ থেকে ১২ জন ফুটবলারের নাম বলবো যারা আসলে এবারের স্কোয়াডটা ডিজার্ভ করে, কিংবা কার্লো আনচেলত্তি হয়তোবা তাদেরকে রাখবে কিংবা রাখা উচিত। সো সর্বপ্রথম যদি আসলে গোলকিপিং পজিশন নিয়ে কথা বলতে হয়, এখানে একেবারে সোজাসাপটা উত্তর থাকবে অ্যালিসন বেকার। অ্যালিসন বেকার লিভারপুলের হয়ে কিন্তু এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করছে। যদিও ব্রাজিলের অন্যান্য গোলকিপাররা ভালো পারফরমেন্স করতেছে, কিন্তু অভিজ্ঞতার একটা জায়গা থেকে কিন্তু অ্যালিসন বেকারই সবার থেকে উপরে থাকবে এবং অ্যালিসন বেকারকেই হয়তোবা কার্লো আনচেলত্তি প্রথম একাদশেই রাখবে। এইবার যদি রাইট ব্যাক নিয়ে কথা বলি, দেখেন বর্তমানে ব্রাজিলের রাইট ব্যাক নিয়ে একটু সমস্যা চলতেছে। ইয়ান কৌটা কিন্তু মাঝে খুব ভালো করছে, কিন্তু ইয়ান কৌটাও এখন কিন্তু পারফরমেন্স করতে পারতেছে না। এবং দানিলোকে অনেকদিন যাবত কোচ ডরিবল জুনিয়র জায়গা দিচ্ছিল, যাকে কিনা আমরা আসলে লর্ড বলে ডাকি। এবার ভেন্ডারসন বলেন, ওয়েজলি বলেন, তারাও আসলে মোটামুটি ভালো পারফরমেন্স করতেছে। বাট এই পজিশনটাতে আমার সবচেয়ে বেশি পারফেক্ট মনে হয় ফিওরেন্টিনায় খেলা ডোডোকে। ডোডো অনেকবার কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমের সুযোগ পাইছে, কিন্তু সেইভাবে আসলে তাকে খেলানো হয় নাই বা তাকে দিয়ে কাজে লাগানো হয় নাই। কিন্তু আমার কাছে মনে হয় রাইট ব্যাক পজিশনটায় ব্রাজিলের এবার ডোডোকে রাখা উচিত এবং তাকেই আসলে সুযোগ দেওয়া উচিত। এরপর যদি দুইটা সিবি নিয়ে কথা বলি, সিবির মধ্যে একটা সিবি শুধু ব্রাজিল না কিংবা আর্সেনাল না, পুরো বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিবির মধ্যে একজন, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস। আরেকজন হয়তোবা কার্লো আনচেলত্তির প্ল্যানে থাকবে মার্কিউনোস। মার্কিউনোসকে আসলে বাদ দিবে কিনা, তবে এই পজিশনটায় আমার পছন্দের হচ্ছে ফ্যাব্রিজিও ব্রুনো। ফ্যাব্রিজিও ব্রুনো কেন পছন্দ? কারণ দেখেন, ব্রাজিলকে আমি বেশ কিছু ম্যাচে দেখছি হেডে প্রচুর পরিমাণে গোল কনসিড করতেছে। যেহেতু মার্কিউনোসের হাইটটা একটু কম এবং ফ্যাব্রিজিওর হাইটটা একটু বেশি, এইটাকে কাজে লাগায় কিন্তু আমরা ওইটাকে আটকাইতে পারবো। মানে হেড থেকে গোল কনসিড কিংবা সেট পিস থেকে যে গোলগুলো আসলে ব্রাজিল কনসিড করে, এগুলো আটকানোর একটা চেষ্টা চালানো যাইতে পারে। এই কারণে এই পজিশনটা আমার পছন্দ ফ্যাব্রিজিও ব্রুনো। সো দুইটা সিবি থাকবে, গ্যাব্রিয়েল মাগালেস এবং ফ্যাব্রিজিও ব্রুনো। এবার আসে লেফট ব্যাক। লেফট ব্যাকে আসলে বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বাজে একটা জায়গা, মানে এই পজিশনটাই আসলে প্লেয়ার সেভাবে পাওয়া যাচ্ছে না। যারা আছে তাদেরকে আসলে চালায় নেওয়া দরকার, এই জন্য চালায় নিচ্ছে। এই পজিশনের সব থেকে ডিজার্ভিং যে কলটা হবে সেটা হবে কার্লোস আগস্টোকে যদি দলে রাখে এবং তাকে যদি সুযোগ দেয়। কোচ ডরিবল জুনিয়রের আন্ডারে কোনোভাবেই কার্লোস আগস্তো কিন্তু দলে জায়গা পাচ্ছিল না, কিন্তু আগস্টোকে কিন্তু ইতালি অফার করে বসছে তাদের দলে খেলার জন্য। সো আমার বিশ্বাস কার্লো আনচেলত্তি যেহেতু একজন ইতালিয়ান কোচ, তার হয়তোবা ওই সমস্ত সম্পর্কে একটু হলেও আইডিয়া আছে এবং আগস্টোকেই আসলে কার্লো আনচেলত্তি এই পজিশনটাতে সুযোগ দিবে, এটা আমার কাছে মনে হয় এবং দেওয়া উচিত। এইটাই হবে সবথেকে বেশি ডিজার্ভিং কল। এবার আসি যদি মিডফিল্ড পজিশন, মিডফিল্ডেও আসলে ব্রাজিলের ৪ জন থাকবে এবং স্ট্রাইকার হিসেবে থাকবে ২ জন, মানে ৪-৪-২ ফরমেশন হবে। সো মিডফিল্ডে সর্বপ্রথম যদি রাইট সাইড থেকে শুরু করি, এইখানে ভাই একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গা আছে। আমি ১২ জন প্লেয়ার নিব, কারণ রাইট ব্যাকে এই জায়গায় ২টা প্লেয়ারকেই আসলে আমি স্কোয়াডে কে কখন থাকবে এটা জানি না, কারণ এখানে ২টা প্লেয়ারই আসলে ডিজার্ভ করে স্কোয়াডটা। একটা হচ্ছে রাফিনা দিয়াস এবং আরেকটা হইছে এই মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করা অ্যান্থনি সান্তোস। মিডফিল্ডে এরপরে রাখবো আমি ব্রুনো গুইমারেসকে। ব্রুনো গুইমারেস আসলে দলের মধ্যে থাকে, কতটা কন্ট্রোল হয় গেমটা এটা আমরা অনেকেই দেখছি, অনেকেই জানি। নিউক্যাসলের হয়ে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করতেছে ব্রুনো গুইমারেস। ব্রুনো গুইমারেস কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে বেস্ট মিডফিল্ডারদের মধ্যে একজন। সো ব্রুনো গুইমারেস অবশ্যই এই পজিশনটায় ডিজার্ভ করে এবং তাকে হয়তোবা রাখা হবে। এবং ডিফেন্সিভ মিডে আরো একটা প্লেয়ার থাকবে, সেটা কাকে কার্লো আনচেলত্তি রাখবে এটা আমি শিওর, সেটা হচ্ছে ক্যাসিমিনোকে, হয়তোবা তাকে ক্যাপ্টেন করবে। তবে এই পজিশনটায় আমার আরেকটা প্লেয়ারকে খুব বেশি ডিজার্ভিং মনে হয়, সেটা হচ্ছে এডারসন। আটলান্টায় খেলা এডারসন খুব ভালো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। তাকে আসলে স্কোয়াডে ফার্স্ট ইলেভেনে না রাখলেও স্কোয়াডে রাখা উচিত বলে আমার কাছে মনে হয়। তো কার্লো আনচেলত্তি শেষ পর্যন্ত কি করবে আমি জানি না, তবে এডারসনকে আসলে দলে রাখা খুব বেশি প্রয়োজন। এবং মিডফিল্ডে আরেকটা প্লেয়ার যে থাকবে সে হচ্ছে আমাদের সবার পছন্দের প্রিন্স নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রকে মিডফিল্ডে দিলে ভিনিসিয়াস জুনিয়রের সাথে ওয়ান টু ওয়ান একটা কানেকশন খুব ভালো হবে, ভিনিসিয়াস জুনিয়রের জন্য ভালো হবে। ইভেন নেইমারও ওই পজিশনটা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবে লেফট থেকে অ্যাটাকে যাওয়ার জন্য। সো এই গেল ব্যাকলাইন, গোলকিপিং এবং মিডফিল্ড পজিশন। এবার আসে আমাদের দুইটা স্ট্রাইকার লাগবে। দুইটা স্ট্রাইকারের মধ্যে সর্বপ্রথম যে পছন্দ সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র।
ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে কিন্তু বর্তমানে স্ট্রাইকিং পজিশনে মোটামুটি খারাপ করতেছে না, তাকে কিন্তু ওইখানে কার্লো আনচেলত্তি ইউটিলাইজ করানোর চেষ্টা করতেছে বা করতেছে। সো ব্রাজিলের হয়েও হয়তোবা কার্লো আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়রকে ওই পজিশনটাই খেলানোর চেষ্টা করবে। এবং আরেকটা স্ট্রাইকার হিসেবে আমার পছন্দ হচ্ছে ম্যাথিউস কুনহা। ম্যাথিউস কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়র যদি স্ট্রাইকিং পজিশনে থাকে, তাহলে যেমন ধরেন গোল কনসিড করে ফেললে নিচে নেমে যেরকম তারা বিল্ড আপে সহযোগিতা করতে পারবে, তেমন আবার তারা ফিনিশিংও দিতে পারবে। দুজন প্লেয়ারই বর্তমানে দুর্দান্ত ফিনিশিং দিচ্ছে। সো স্ট্রাইকিং পজিশনে আমার পছন্দের এই দুজন। তো এই ছিল মোটামুটি আমার প্রেডিকশন কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিল টিমে এরা আসলে সুযোগ পাইতে পারে বা তারা ডিজার্ভ করে আসলে স্কোয়াডটা। সো আপনাদের কাছে কি মনে হয় এখান থেকে কোন প্লেয়ারকে বাদ দিয়ে কোন প্লেয়ারকে আপনি একাদশে রাখতে চান এবং আর কারে কারে আসলে স্কোয়াডের ভিতরে দেখতে চান, এটা একটু কমেন্ট করে এখনই জানায় দেন। আর আজকের ভিডিওর পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।